প্রথম কনটেক্সট তৈরি হয়েছে যে প্রায় ১৬ বছর থেকে একটা অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার এখানে জেঁকে বসে আছে, যার কোনো প্রতিনিধিত্বশীল ম্যান্ডেট ছিল না। এবং জনগণ দেখতে পেয়েছে ২০০৮-এ একটা ইনস্টলমেন্টের ইলেকশন হয়েছে। আমি এটাকে ভ্যালিড নির্বাচন মনে করি না। প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স যারা পড়েছে তারা খুব পরিষ্কার করে জানে যে দিল্লি কোন লেভেল এখানে ইন্টারফেয়ার করেছে। মিলিটারি সোর্সে আমরা শুনতে পেয়েছি, জেনেছি যে মিনিমাম ১০০ সিটে বিএনপিকে যে কোনো মূল্যে হারানোর সিদ্ধান্ত ছিল। তো সব মিলিয়ে ২০০৮-এর যে নির্বাচনটা ছিল 111-এর, এটা একটা দফা নির্বাচন ছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিনদের সাথে আওয়ামী লীগের যারা বিদেশি শক্তি ছিল তারা মিলে এখানে একটা সরকারকে ইনস্টল করেছে। সেই ইনস্টল সরকারের নাম হচ্ছে আওয়ামী লীগ। এবং এর পরবর্তীতে আমরা দেখলাম ২০১১ সালে যে রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে একটা নির্বাচন কাঠামো তৈরি করা ছিল ১৯৯১ সালের পর থেকে, সেই কাঠামোটা আইন করে সংশোধন করে এটা ভেঙে দিল। অতএব নির্বাচন ফেয়ার করবার যে কেয়ারটেকার প্রভিশন ছিল এটা না থাকার কারণে ২০১৪-তে নির্বাচন হইল না, বিরোধী দলকে অংশগ্রহণ করে নাই। ২০১৮-তে অংশগ্রহণ করতে চেয়েছে কিন্তু একটা রাতের নির্বাচন হয়ে গেছে। আর ২০২৪-এ একটা ফেক ইলেকশন হয়েছে কাউকে ছাড়া। তো সব মিলিয়ে জনগণের ভিতর একটা ক্ষিপ্ততা ছিল যে একটা ৯১ সাল থেকে নির্বাচিত প্রসেসের মধ্য দিয়ে সরকার পরিবর্তন করবার যে কাঠামো এবং অভ্যেস জনগণের মধ্যে তৈরি হয়েছিল, সেই অভ্যেস থেকে বিচ্যুতি ঘটেছে। তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা যে কেন এই সরকারের প্রতি, গত রেজিমের প্রতি মানুষ অসন্তুষ্ট ছিল। দ্বিতীয় জায়গাটা হচ্ছে ক্ষোভের দ্রব্যমূল্য এবং অর্থনৈতিক যে ক্যাওয়াস চলতেছে। ইটস এ অ্যাবসলিউটলি মিজারেবল জিনিস। মান্থ অন মান্থ বেসিসে ইনফ্লেশন কয়েকশো শতাংশ পর্যন্ত জাম্প করেছে। এক সপ্তাহে কাঁচামরিচের কেজি ছিল ২৫০ টাকা, সেটা ১২০০ টাকা হয়ে গেছে। ৫০০% রাইজ করেছে। পেঁয়াজ, আলু, নিম্নমানের যে চাল, সবচেয়ে সস্তা চালটাও এখন প্রায় ৬০ টাকা কেজি হয়ে গেছে। তো এই যে ১০ টাকা কেজি দেবার যে ছিল, প্লেস ছিল, বিনামূল্যে সার দেবে, ঘরে ঘরে চাকরি দেবে, এই প্লেজ জনগণ বুঝতে পেরেছে যে এটা একটা শুভঙ্করের ফাঁকি ছিল। অতএব মানুষের এই ভোগান্তিটা ঘরে ঘরে একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, রাগ, ক্ষোভ আকারে জমে পুঞ্জীভূত হয়েছিল। তৃতীয় জায়গা ছিল সেটা হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধি অর্জনের যে মিথ্যা গল্পগুলো আমরা দেখেছি, যে আমাদের রপ্তানি বাড়ছে, আমাদের বিদেশি আয় বাড়ছে, আমাদের বৈদেশিক মুদ্রা যেটা আসছে প্রবাসীদের কাছ থেকে, আমাদের প্রবাসী ভাই বোনদের কাছ থেকে, সেটা ফ্যাকচুয়ালি দেখলাম আমরা আসলে এটা কমে গেছে। এটা ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করলে ভুল রিপোর্ট দিয়েছে। গত ২ অর্থ বছরে দেখলাম যে রপ্তানি আয় $২৩ বিলিয়ন বেশি বাড়িয়ে দেখিয়েছে। তো একটা রপ্তানি আয় থেকে আমার রিজার্ভে যদি $২৩ বিলিয়ন নাই থাকে, তাহলে আমার আসলে রিজার্ভ আছে কিনা। অনেকেই মনে করছে আসলে বাংলাদেশের রিজার্ভ নাই। দেশের এখন বিদেশি ঋণ $১০০ বিলিয়ন উপরে। দেশের যদি ইন্টারনাল ডেট যদি কাউন্ট করা হয়, এই ঋণের পরিমাণ এখন প্রায় $২০০ বিলিয়ন। মাথা পিছু আমাদের লক্ষ টাকার উপরে এখন ঋণ আছে। বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ ঋণ নেওয়া হয় নাই গত ৭-৮ বছরে আওয়ামী লীগ যে পরিমাণ ঋণ নিয়েছে। সব মিলিয়ে অর্থনৈতিক যে ক্যাওয়াস চলতেছে, প্রত্যেকটা জায়গায় যে অরাজকতা, তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর যে অরাজকতা আমরা দেখেছি, চতুর্থত যেটা গুরুত্বপূর্ণ, গণহত্যার পর গণহত্যা দেখলাম। পিলখানায় গণহত্যা, শাপলা চত্বরে হেফাজতের উপরে গণহত্যা, বিএনপি, জামাত, হেফাজত, ছাত্রদল, শিবির, এই বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের উপরে যে ব্লক রেড দিয়ে দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। মায়ের ডাক যে ক্যাম্পেইনটা করছে, হাজার হাজার নাগরিককে ফিরে পাওয়া যায় নাই, গুম, খুন, হত্যা, এটার একটা ক্ষুব্ধতা, ক্ষোভ, কষ্ট মানুষের ভিতরে দানা বেঁধেছিল। এরপরে একটা দানা বাঁধা জিনিস হচ্ছে বিচার বিভাগের যে একটা অরাজকতা এবং জুলুমের হাতিয়ার হয়ে কাজ করা। বাংলাদেশে আমরা দেখলাম যে ১,৩২,০০০ মিথ্যা মামলা রুজু করা হয়েছে, রাজনৈতিক মামলা, যেখানে ৫০ লক্ষের উপরে হচ্ছে আসামি। বাস্তবতাতে ডিফল্ট যেটা হয়েছে সেটা হচ্ছে ১ কোটি লোকের উপরে হচ্ছে ঘরছাড়া গত ১৬ বছর থেকে। দেশের ১ কোটি রাজনৈতিক মানুষ, ১ কোটি পরিবার একেবারে ছন্নছাড়া হয়ে গেছে। অতএব এই যে ক্ষোভ, কষ্ট, না পাওয়ার বেদনা, ফ্রাস্ট্রেশন, ভোট দিতে না পারা, মিছিল মিটিং করতে না পারা, মানুষের সমালোচনা করার অধিকার কেড়ে নেওয়া, গণমাধ্যমে দেখা যাচ্ছে যে সব কিছু সেন্সার্ড, বাস্তবে যা হচ্ছে আর গণমাধ্যম যা দেখাচ্ছে এর কোনো কিছুর সাথে কোনো মিল নাই।
তো যেটা হচ্ছে এটার একটা কিউমুলেটিভ ইফেক্ট অফ অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন অ্যান্ড ডিপ্রেশন, এটা একটা ইমপ্লোডিং সিচুয়েশনে চলে আসছিল, বিস্ফোরণমুখ অবস্থায় ছিল বারোদের উপরে। ছাত্র আন্দোলন যেটা করেছে যে একটা ছোট্ট দাবি যেটাকে আওয়ামী লীগ সুন্দরভাবে হ্যান্ডেল করে নাই, শুরুর দিকে পাত্তাও দেয় নাই, কোনো কোনো ক্ষেত্রে আসলে তারা এনকারেজও করেছে আন্দোলনটা চলুক। আমাদের যে দিল্লি সফর এবং বেইজিং সফরের যে ব্যর্থতা, এই ব্যর্থতাটাই আন্দোলন দিয়ে ঢেকে যাবে। কিন্তু এই সব কিছু মিলে একটা লেজে গোবরে অবস্থায় আওয়ামী লীগ পড়ে গেছে। সে মনে করেছে আমরা কত পিটায় পাটায় গণহত্যা করে তো রেজিম সাস্টেন করেছে, এটাও টিকে যাবে। তো এই সবগুলোর কিউমুলেটিভ যোগফলের নাম হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। অতএব এটাকে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো রিজন, কোনো গ্রুপ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেউ এককভাবে এটার ক্রেডিট নিতে পারবে না। কারণ এখানে কোনো অর্গানাইজ লিডারশিপ ছিল না, কোনো অর্গানাইজ সংগঠন ছিল না, কোনো ইস্যুই ছিল না, শুধুমাত্র কজ ছিল যে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন চাই। সিম্পল রিজনে সবাই যার যার জায়গা থেকে এসে বসছে যে আমিও তার পতন চাই কারণ সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমিও তার পতন চাই কারণ সে আমার ভাইকে মেরেছে, আমিও তার পতন চাই কারণ সে আমার ডলার খেয়ে ফেলছে, আমিও তার পতন চাই কারণ সে আমার ইন্টারনেট সার্ভিস দিচ্ছে না, আমিও তার পতন চাই কারণ সে শ্রমিকের ন্যায্য মূল্য দিচ্ছে না, আমিও তার পতন চাই কারণ সে আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়েছে, আমিও তার পতন চাই কারণ সে আমার চাচাকে গুম করেছে। এই রকম হাজারটা দাবি একটা মোহনাতে এসে শাহবাগে একত্রিত হয়েছে। সেই মোহনার দাবিটা ছিল আমি তোমাকে আর চাই না, এনাফ ইজ এনাফ, ইউ মাস্ট গো। সেই জায়গাটার ইমপ্লোশনের নাম হচ্ছে গণ অভ্যুত্থান। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা বাকিরা কেউ যেন এটার শতভাগ ক্রেডিট নেবার চেষ্টা না করে, এটা অন্যায্য হবে।